করবেন। বাংলাদেশের পারফরমেন্স কিন্তু খুব একটা স্বস্তির না। দেখুন আজকে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে সেই ম্যাচে আমি একটু ডিসকাশনটা যদি করি, শুরুটা করতে চাই ঠিক এভাবে যে বাংলাদেশের ক্রিকেটাররা যে স্ট্রাইক রেটে ব্যাট করেছে, প্রথম দুজন লিটন কুমার দাস 25 বলে করেছেন 23 রান, 92 স্ট্রাইক রেট। তানজিদ হাসান তামিম 94 স্ট্রাইক রেটে, মানে লিটনের থেকে 2 স্ট্রাইক রেটে বেশি ব্যাট করেছেন এবং তার থেকেও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 106 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আমাদের ক্যাপ্টেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি খেলেছেন 15 বল, করেছেন 16 রান। বাংলাদেশ যখন ডুবছিল, এই যে স্ট্রাইক রেটগুলোর কথা বললাম যে হচ্ছে 92, 94, 106, বাংলাদেশের একটা সময় যখন মনে হচ্ছিল 10 ওভার পরে যখন বৃষ্টিটা আসলো যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যায় কিনা, ঠিক সেখান থেকে দলকে উদ্ধারে একটা বড় রোল প্লে করেছেন বুড়ো মাহমুদুল্লাহ, 40 ছুঁই মাহমুদুল্লাহ এবং তাহিদ হৃদয়। স্ট্রাইক রেট নিয়ে যেহেতু আলোচনা করলাম, মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট নিয়ে আলোচনা করতে চাই। তার আগে তিনি যে 103 মিটারের একটা ছক্কা মেরেছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পেরিয়ে বলটা বাইরে চলে যায়। অনেকে এক্সপেক্ট করছিলেন যে ওই বল ধরবেন, এটাকে একটা সুবিনির হিসেবে বাসায় নিয়ে যাবেন, কিন্তু বল যখন বাইরে চলে যায় তখন সবাই কনফিউজড হয়ে গিয়েছিল যেটা আসলে কত মিটারের হতে পারে, 103 মিটার। এবং বাংলাদেশ দলের এই যে যাদের নাম বললাম, ক্যাপ্টেনের নাম বললাম, অটো চয়েস হিসেবে জাতীয় দলে যারা খেলছেন, লিটন কুমার দাস তাদের অন্যতম, তার নাম বললাম, যারা মোটামুটি 90-92 স্ট্রাইক রেটে ব্যাট করলেও টি-20-তে তাদেরকে নিয়ে প্রশ্ন তোলার কেউ থাকে না, যাদের নাম বললাম, সেই তাদের তুলনায় 40 ছুঁই মাহমুদুল্লাহ রিয়াদ, যেই ম্যাচটায় বাংলাদেশ অলমোস্ট ডুবছিল, দলকে জেতাতে 9 বল হাতে রেখে 6 উইকেট হাতে রেখে তিনি একটা বড় রোল প্লে করেছেন উইথ তাহিদ হৃদয়, ব্যাট করেছেন 162 স্ট্রাইক রেটে। 40 ছুঁই রিয়াদের 16 বলে 26 রানের ইনিংস, আর 103 মিটারের 6টা হচ্ছে বোনাস। খেয়াল করে দেখুন এই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একই বোলারদের খেলেছেন, এই মাহমুদুল্লাহ রিয়াদ একই বোলারদের পিটিয়েছেন, বাউন্ডারি ছাড়া করেছেন, এই একই বোলারদের তাহিদ হৃদয় খেলেছেন। দারুণ একটা ইনিংস, 25 বলে 37 রান, 148 স্ট্রাইক রেট। তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের এই যে ইনিংস এবং তাদের যে কন্ট্রিবিউশন, একটা সময় এই দুজন ক্রিকেটারকে নিয়ে একটা জাতীয় দলে বড় ধরনের কাহিনী করার চেষ্টা দেখেছিলাম। আমি দেখেছিলাম ওয়ানডে বিশ্বকাপে রিয়াদকে তো দ্বিতীয় ম্যাচে একাদশী রাখা হয়নি। তাহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডারটা যেন হচ্ছে লিফটের বাটনের মতো, না কখনো 1, 2, 3 ফ্লোর চেঞ্জ হচ্ছে বারবার, হৃদয় সেখানটায় জ্বলে উঠতে পারেন নাই। সেই দুই ক্রিকেটার বাংলাদেশকে বাঁচিয়েছে এবং বাংলাদেশকে বাঁচানোর জন্য যখন এরা ছাড়া কেউ থাকে না, তখন চান্দ্রিকায় হাতুরু সিংহে তিনি নাকি বলেন যে রিয়াদকে আমার টি-20 বিশ্বকাপের দলে চাই। একটা আমরা বিজ্ঞাপন দেখেছিলাম, গুরুদুধের বিজ্ঞাপন, ... ছাড়া আমাদের চলেই না, তোরা যে যাই বলিস ভাই আমার রিয়াদকেই চাই। চান্দ্রিকা হাতুরু সিংহে হয়তো ইংলিশে অথবা সিংহলিশ ভাষায় সেটাই বলার চেষ্টা করেছিলেন। তার আগেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস তিনি বলে ফেলেছেন যে রিয়াদ আমাদের অটোমেটিক চয়েস। কেন বলেছেন জানেন? কারণ তিনি জানতেন অপারেশনস চালান তো বাকিদের অবস্থাটা কি। বাংলাদেশের অনেকেই আলোচনা করেন, বাংলাদেশের অনেকেই সমালোচনা করেন এই জিম্বাবুয়েকে এনে। সাকিব আল হাসান বলেছেন, আমি সাকিবের বিরোধিতা করছি না, আলোচনাটা একটু শুনবেন। লাভটা কি, আমাদের বিশ্বকাপ প্রস্তুতি হচ্ছে না, মানে ভাবটা এরকম অনেকটা। সাকিবের জায়গা থেকে একদম ঠিক আছে, সাকিব তো তার মতো করে চ্যাম্পিয়ন চিন্তাই করবেন, জার্নালিস্টরা সাধারণ মানুষরা, আমাদের লাভটা কি? বাংলাদেশ তো এখান থেকে এমনিতেই জিততো, অন্যভাবে আমরা প্রিপারেশন নিতে পারতাম কিনা। ভাই দেখেছেন এই জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটু আমরা হেরে যেতাম। রিয়াদ কিংবা তাহিদ হৃদয়ের একজন যদি খোদা না করুক আউট হয়ে যেতেন, তাহলে কিন্তু সিনারিওটা অন্যরকম হতে পারতো। যেভাবে জিম্বাবুয়ের বিপক্ষেও জিম্বাবুয়েকে ডেকে এনেও আমরা লিটন কুমার দাসকে ফর্মে ফেরাতে ব্যর্থ হচ্ছি, নাজমুল শান্তকে 106 স্ট্রাইক রেটের উপরে ব্যাট করতে বা করাতে ব্যর্থ হচ্ছি, সেই জায়গায় জিম্বাবুয়ে এখন যেন হয়ে গেছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া। উগান্ডার বিপক্ষে হেরে যে দলটা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, সেই দলের বিপক্ষে বাংলাদেশ খাবি খায়। রিয়াদের ব্যাটিং প্রসঙ্গে আরেকটু আসতে হয়। আপনারা যদি খেয়াল করেছেন আজকের ম্যাচে যে রিয়াদের সামনে যে আমার যেমন এই দাড়ির অংশটা রয়েছে এটা পুরো সাদা হয়ে গেছে। কিছুদিন আগে যদি খেয়াল করেন এটা একটু হচ্ছে মেহেদি টেদি দেয়া ছিল। তো রিয়াদ ভাই ইদানিং একটু ব্যস্ত হয়ে গেছেন মনে পরিবার নিয়ে, মেহেদি দেওয়ার সময় পাননি, দাড়ি সাদা হয়েছে। আর যাদের হচ্ছে এখনো তারুণ্যে যৌবনে টকবকে করছেন, তাদের তুলনায় তার পারফরমেন্সটা কিন্তু সাদা মাথা হয়নি। সাদা দাড়ি রিয়াদ যখন রঙিন পারফরমেন্স করেন, 103 মিটারের 6 হাঁকিয়ে বলটাকে হারিয়ে দেন, তাহিদ হৃদয় যখন তার পজিশনটা এসে বাংলাদেশকে জেতাতে 148 স্ট্রাইক রেটে ব্যাট করতে কার্পণ্য করেন না, কখনো 20-25 রান করে জাতীয় দলের আমার জায়গাটা স্থায়ী করব, সিমেন্ট করব, সেই চিন্তাটা হৃদয় এবং রিয়াদরা করেন না, ঠিক তখন তাদের জন্য গর্ববোধ হয়। আর সবচেয়ে বেশি আফসোস হয় কোন জায়গায় জানেন? একটা দল বিশ্বকাপ খেলতে যাবে, সেই দলের অ্যাপ্রোচ, সেই দলের কোচিং স্টাফের অ্যাপ্রোচ, ক্যাপ্টেনের অ্যাপ্রোচ যখন এমন হয়, টানা 2 ম্যাচে টস জেতার পরেও তাদের পরিকল্পনাটা অনেকটা এরকম থাকে যে আসলে বোলাররা, আমাদের বোলাররা তো সুপার বোলার, তাই না?
তাসকিনের কথা বলেন, শরীফুলের কথা বলেন, সাইফুদ্দিনের কথা বলেন, মেহেদির কথা বলেন, রিশাদের কথা বলেন, দে অল আর সুপার। সো তারা তো আসলে 140-42 ম্যাক্সিমাম এর মধ্যে জিম্বাবুয়েকে আটকে রাখবে, তারপর আমরা টুকটুক করে 92 স্ট্রাইক রেটে ব্যাট করবো, ব্যাট করে আমরা জিতে যাবো, আমাদের কোনো টেনশন নাই। ক্যাপ্টেনের পাল্লায় যোগ হবে আরো একটা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ, তার দল জিতলো, তিনি সেখানটায় জিতেছেন, সিরিজ জিতেছেন, অনেক বড় অর্জন তো না। কোচ বলবে যে না উই ডিড ওয়েল, বাংলাদেশে তো আমরা ভালোই করেছিলাম, কিন্তু ইউএসএ এসে আমাদের আসলে কি হলো বুঝতে পারলাম না, কন্ডিশনের সাথে আসলে আমরা মানিয়ে নিতে পারছি না। এই যে কিছু কিছু ক্ষেত্রে যুক্তি দেওয়ার, অযৌক্তিক কথা বলা, যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়, সেটা করার জন্য টিম টাইগার্স টানা 2 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আমাদের ব্যাটিং স্ট্রেন্থটা কোথায়, আমরা 20 ওভারে আসলে কত রান করতে পারি, মানে চট্টগ্রামের উইকেট তো হচ্ছে সবচেয়ে ভালো। বাংলাদেশের যেই মানুষটা বা যেই ক্রিকেট বোর্ডে কর্মকর্তা আমাকে রিয়াসাদ আজিমকে পছন্দ করে না, তিনিও বলবে যেটা হচ্ছে রানস হওয়ার জন্য চট্টগ্রামের উইকেট হচ্ছে সবচেয়ে আদর্শ। সেখানটায় আমাদের ব্যাটাররা 2টা ম্যাচ চলে যায়, 2 ম্যাচ শেষ হয়ে যায়, আগে ব্যাট করে বাংলাদেশ কত রান করতে পারে, শুরুর 6 ওভারে কত রান করতে পারে, শেষের 5 ওভারে কত রান করতে পারে, সেই এক্সপিরিয়েন্সটা আমাদের হয় না ডিসপাইট উইনিং দ্য টস। ভাবতে পারেন এটাই হয়েছে। একবার খেয়াল করে দেখুন যে আজকে শেষ 5 ওভারে আমি যদি একটু আপনাদেরকে জানাই তথ্যটা, এটা খুব ইন্টারেস্টিং, যে মাত্র 2 উইকেট লস করে 57 রান তুলেছিল জিম্বাবুয়ে, আর পাওয়ার প্লেতে তাদের রান ছিল মাত্র, মানে প্রথম 6 ওভারে 22 রান। লাস্ট 5 ওভার্সে জিম্বাবুয়ে তুলেছিল 57 রান। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলি, মানে ক্যাপ্টেন শান্ত আসলে কিভাবে ডিল করছেন উইথ হিজ ফিল্ডার্স এন্ড বোলার্স, সেটা পরিষ্কার হয়ে যাবে। এই যে 57 রান হলো, তার মধ্যে লাস্ট 2 ওভারে সাইফুদ্দিন দিয়েছেন 31 রান, শেষ ওভারে দিয়েছেন 18 রান, তার আগে যে ওভারটা করেছিলেন সেটাতে দিয়েছেন 13 রান। যখন একজন বোলার তার সেকেন্ড লাস্ট ওভারে 13 বা 15 রানের কাছাকাছি দেবেন, এবং ওই ক্রিকেটার প্রায় 18-19 মাস পর ন্যাশনাল টিমে ব্যাক করেছেন, কামব্যাক করার চেষ্টা করছেন, তখন কি শেষ ওভারটা আপনি তার অপেক্ষায় রাখবেন? আমার ক্যাপ্টেন ভাই আগেই তাসকিন শরীফুলদের ওভার শেষ করে ফেলেছে, কিছু করার নাই, সাইফুদ্দিনকে করতে হবে, সাইফুদ্দিনই আমার অপশন, সাইফুদ্দিন গিয়ে ওখানটায় মার খেয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশ দল প্রতিপক্ষের এগেনস্টে কোন প্ল্যানিং এ আগাবে? বিশ্বকাপে বাংলাদেশ দলের লাস্ট ওভার্স গুলো, 20th ওভার আসলে কে করবে, সেই প্রিপারেশনের জায়গাও যখন আমি একজন ক্রিকেটারকে ঠেলে দিই, যিনি তার ইনজুরি ফেরত ক্যারিয়ারটাকে গ্লোরিয়াস করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ গত 19 ম্যাচে সেকেন্ড ম্যাচ খেলতে নেমেছেন, এর থেকে আসলে অযৌক্তিক কারণ, অযৌক্তিক কর্মকাণ্ড আর হতে পারে না। একবার খেয়াল করে দেখুন যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, যে আমরা যদি খেয়াল করে দেখি, অনেকেই আলোচনা করেছেন যে আবাহনীর হয়ে শান্ত কি করলেন, আবাহনীর হয়ে মানে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনেক ডিসকাশন হচ্ছিল, সেখানটায় লিটন কুমার দাস কি করলেন। জাতীয় দলটা যে একটা জাতীয় দল, বাংলাদেশে অনেক মানুষ থাকতে পারে, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা আবাহনীকে পছন্দ করে না, হয়তো মোহামেডানকে পছন্দ করে, প্রাইম ব্যাংককে পছন্দ করে, শাইনপুকুরকে পছন্দ করে, করতে পারে না, সাপোর্টার্স তো আসলে ডিভাইডেড। কিন্তু বাংলাদেশে একজনও পাওয়া যাবে না যে বাংলাদেশ দলটাকে পছন্দ করে না। পার্সিয়াল একটা দলে, ডিপিএল এর একটা দলে খেলে আপনি 106 বলে 56 রান করেন, সেই লাইসেন্স সেই কোচ আপনাকে দিয়ে দেয়, ওকে, যে আপনাকে ফর্মে ফেরানোর জন্য খালিদ মাহমুদ সুজন রান রেটে পিছিয়ে গেলেও, মানে ওই ম্যাচের জন্য তাদের রান রেট নেতিবাচক একটা প্রভাব পড়েছিল, আপনাকে অ্যালাউ করেছে ভাই তুই খেল, রান কর। জাতীয় দলে এসে যখন আপনি ঠিক একই কাজটা করেন, একই তামাশা করেন, 92 স্ট্রাইক রেটে ব্যাট করেন, আগের ম্যাচে 1 রান করে আউট হয়ে যান, আবার বলেন আপনি চিল, ডোন্ট কেয়ার, তখন আসলে আপনার কথাবার্তা এবং পারফরমেন্সের যে পারফরমেন্স সেটা মেলে না। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এবং সুযোগ আছে। আগের ম্যাচেও লাস্ট 5 ওভার্সে 18th ওভারে আমি যতটুকু মনে করতে পারি রিশাদকে নিয়ে এসে, রিশাদ কিন্তু মার খেয়েছিলেন। আজকে তিনি সাইফুদ্দিনের সেকেন্ড লাস্ট ওভারে 13 রান দেওয়ার পরও তাকে লাস্ট ওভারে এনে 18 দিয়েছেন। লাস্ট 5 ওভার্সে বাংলাদেশের এগেনস্টে একটা দল যখন 57 করে 42 রানে 5 উইকেট চলে যায়, কিংবা আগের ম্যাচে 41 রানে 7 উইকেট চলে যাওয়ার পরও একটা দল যখন 138 বা 124 রান করে, তখন ক্যাপ্টেন্সি কতটুকু অ্যাটাকিং ছিল, ফিল্ড সেট আপ থেকে শুরু করে বোলিং ডিপার্টমেন্টকে তিনি কতটুকু প্রপারলি ইউজ করতে পেরেছেন, সেটা যথেষ্ট সন্দেহ জায়গায়। শান্ত যেন ব্যাট করতেই নামেন ভয়ে ভয়ে, শান্ত যেন ব্যাট করতেই নামেন 20-30 রান করে, তাকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেটা এনশিওর করার জন্য। ক্যাপ্টেনের অ্যাপ্রোচ যদি এরকম হয়, বাকিদের কি হবে আমার জানা নেই। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহফিদ হৃদয় তারাই বাংলাদেশকে জেতাচ্ছেন, আর বাকিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য মেহমান হিসেবে এখানটায় এসছেন। সবাই ভালো থাকবেন।